আজকের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আমি জয়দেব কুমার রায়, সরকারি শিক্ষক, কাছাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ চাঁদপুর। আমি আজকে অনলাইন ক্লাসে মাউসি কর্তৃক যে সকল বিষয়গুলো সিলেক্ট করা হয়েছে সে সকল বিষয়গুলো থেকে আমি আলোচনা করতেছি। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণী বিষয় বিজ্ঞান থেকে অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসে। এটা যদি এই সকল বিষয় সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা থাকে তাহলে পরবর্তী শ্রেণীতে তোমাদের যারা সায়েন্স নেবে তাদের জন্য খুবই সুবিধাজনক। তো যাই হোক, প্রথমে পার্টে গিয়ে আছে আমাদের প্রতীক, সংকেত এবং যোজনী। প্রতীক জিনিসটা কি, সংকেত কি, আর যোজনী কি। তো আগে জানতে হবে প্রতীক জিনিসটা হচ্ছে কি। তো আমাদের যে সকল রাসায়নিক যেহেতু বিক্রিয়া, এই অধ্যায়ে যেগুলো মৌল আছে, তোমরা ষষ্ঠ শ্রেণীতে সপ্তম শ্রেণীতে বিভিন্ন মৌল সম্পর্কে জেনেছো। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, বিভিন্ন ধরনের মৌল সম্পর্কে ধারণা রয়েছে। আমাদের 118টি মৌল পর্যায় সারণীতে পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। সেই সকল মৌলগুলোর যে যে লেখার দ্বারা প্রকাশ করা হয়, যেমন সোডিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো প্রত্যেকটা এক একটিকে বিশেষ করে দেখা গেছে ওটা ইংরেজি নামের প্রথম একটা অক্ষর অথবা প্রথম দুইটা অক্ষর, অথবা যেগুলো ইংরেজি একই রকমের দুইটা অক্ষর আছে, যেমন ফসফরাস। আবার পিতে আরেকটা কি হয়, ফসফরাসকে আমরা পি দ্বারা প্রকাশ করি। আবার পটাশিয়াম, পটাশিয়াম বানানোর উপর ফসফরাস বানানোর তো এ পাশে, তো ফসফরাসকে যেহেতু পি দ্বারা প্রকাশ করা হয় এই জন্য পটাশিয়ামকে ল্যাটিন নামের প্রথম অক্ষর কে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের, এটা জানতে হবে কয়েকটা ব্যতিক্রম আছে। সাধারণত প্রথম অক্ষরগুলো এবং একাধিক অক্ষর নিয়ে প্রতীকগুলো সাজানো হয়। তাহলে প্রত্যেকটা মৌলের নামের প্রথম অক্ষর যে যে লেখার দ্বারা, যে বিষয়টার দ্বারা এটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে প্রতীক। আর সংকেত হচ্ছে দেখা গেছে পুরো দুইটা একত্রে গঠিত হয়ে সংকেত। সংকেত যেটা সেটা আসলে প্রতীকটা সংকেত হতে পারে, কিন্তু সংকেতগুলোর প্রতীক হয় না। সংকেত কেমন, যেমন সোডিয়াম প্লাস ক্লোরিন যুক্ত হয়ে কি হয়েছে, সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি, NaCl। এইটাকে একাধিক যে সকল অণুর সংকেত, পরমাণুর সংকেত বলা হয়। পরমাণুর এই যে প্রতীকগুলো আমরা সংকেত বলতে পারবো, কিন্তু সংকেতগুলো প্রতীক হয় না। প্রত্যেকটা প্রতীকে আবার এক একটি সংকেত হয়। আবার সংকেতগুলো একত্রে অণুর সংকেত, এই যে অণুর সংকেত একত্রে ভাবে লেখা হয় পুরো একটা বস্তুকে। যেমন ধরো জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট এটার সংকেত, জিঙ্ক সালফেটের সংকেত হচ্ছে Z10SO4। একাধিক একাধিক প্রতীকগুলো যুক্ত হয়ে যখন যৌগ গঠন করবে, যৌগটাকে যেটা দ্বারা দেখানো হবে, যে অবস্থার দ্বারা, যে লেখার দ্বারা দেখানো হবে সেটা হচ্ছে সংকেত। এক কথায় প্রতীকগুলো যুক্ত হয়ে যে যৌগ গঠন করে, প্রতীকের সাহায্যে আসলে সংকেতগুলো গঠিত হয়। এটা হচ্ছে মূল কথা। তাহলে মৌলগুলো মিলে যৌগ হবে, সেই যৌগকে যে লেখার দ্বারা, প্রতীকগুলো দ্বারা, লেখার দ্বারা যে অবস্থা সৃষ্টি হবে সেটা হচ্ছে সংকেত। এক কথায় শেষ। তো প্রতীক, সংকেত আমরা বুঝতে পারলাম। সংকেত মানে একটা অণুকে লেখার দ্বারা যেটা প্রকাশ করা হয়। আর এরপরে আসবে আমরা যোজনী। তোমরা সংখ্যাগুলো বইতে পড়বে, পড়ে বইয়ের সংখ্যাগুলো লেখার চেষ্টা করবে। আমি বোঝার জন্য, আমার কথার সুবিধার জন্য এটা এভাবে বলে দিচ্ছি। এরপরে দেখা আসলে যে আছে যোজনী। যোজনী জিনিসটা কি, যখন রাসায়নিক বিক্রিয়া, রসায়নের ব্যাপারে অনেকগুলো মৌল একত্রিত যুক্ত হয়ে একটা যৌগ যখন গঠন করে, সেই গঠনের মধ্যে যৌগ গঠন করার কালে এদের মধ্যে ইলেকট্রন, মৌলগুলোর মধ্যে কি আছে বলছিলাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আসলে যৌগগুলো লেনদেন হয় ইলেকট্রন লেনদেনের মাধ্যমে। ইলেকট্রন যে লেনদেন করে একটা যৌগ গঠন করার জন্য, যে কয়টা ইলেকট্রন লেনদেন করে সেটা সেই ক্ষেত্রে ওই যৌগে, ওই মৌলের ওটাই হচ্ছে যোজনী। যেমন সোডিয়াম প্লাস ক্লোরিন যদি আমরা দেখি তাহলে কি হয়, সোডিয়াম ক্লোরাইড। এই ক্ষেত্রে সোডিয়ামের এক যোজনী, ক্লোরিনের এক যোজনী। এখানে হয় সোডিয়াম ক্লোরাইড, কোনো লেনদেন করেনি। তাহলে কত, এই বিক্রিয়ায় ক্লোরিনের যোজনী এক, সোডিয়ামের যোজনী এক। অনেক সময় একটা মৌলের একাধিক যোজনী থাকতে পারে, যেমন সালফারের পরিবর্তনশীল যোজন আছে 2, 4, 6। তো এরকম যোজনী পরিবর্তন হয়। তবে যোজনী মূলত যেটা হচ্ছে যৌগ গঠন করার জন্য যে ইলেকট্রন লেনদেনের যে ধারণ ক্ষমতা, সেটাই হচ্ছে ওই মৌলের যোজনী। তো নিশ্চয়ই তোমরা যোজনী বুঝতে পারছো। এবার সমস্যা থাকলে আবার কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি বলার চেষ্টা করব। তবে পেজ 77-এ তোমাদের বিভিন্ন ধরনের ধাতু, অধাতু, যৌগমূলক এগুলোর একটা চার্ট আছে। তোমরা অবশ্যই সেটা মুখস্থ করে ফেলবে। তাহলে তোমাদের এই রাসায়নিক বিক্রিয়ায় বা রসায়নের যে সকল চ্যাপ্টারের দেখা গেছে প্রশ্নগুলো আসবে, সেটা তখন তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। তো তোমরা অবশ্যই পেজ 77 থেকে যে সকল ধাতু, অধাতু এবং যৌগমূলকের যেগুলো যোজনীগুলো দেওয়া আছে সেগুলো মুখস্থ করে ফেলবে। একটা মূলের একাধিক যোজনীও থাকতে পারে, তবে যেটা বেশি পরিমাণে ব্যবহৃত হয় তোমরা সেটা মনে রাখবে। তো মনে রাখার
কৌশল যেগুলো আছে এগুলো আমি পরবর্তী অবশ্যই ক্লাসে আলোচনা করব। তো দেখো পেজ 77 যোজনীতে আছে ধাতু। ধাতুগুলো সাধারণত দেখে সোডিয়াম, পটাশিয়াম, এগুলো ধাতু হয়। অধাতু যেগুলো গ্যাসীয় পদার্থ, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, এগুলো অধাতু। ধাতু অধাতুর বিষয়গুলো তোমরা 6-7 পড়েছো, ধাতুর বৈশিষ্ট্য, অধাতুর বৈশিষ্ট্য পড়েছো। আবার যৌগমূলক কোনগুলো? ধাতু অধাতুর সহায়তায় অথবা ধাতু অধাতুর সহায়তায় যৌগ গঠন করার পরেও সেটা আবার পুনরায় সে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম, সেগুলোকে বলা হয় যৌগমূলক। এটা অলরেডি একটা যৌগ হয়ে গেছে, কিন্তু এই যৌগ হওয়ার পরে আবার সে বিক্রিয়ায় অংশগ্রহণ করে নতুন আরেকটি যৌগ উৎপন্ন করবে, তখন সেগুলোকে বলা হবে যৌগমূলক। এটা কি আছে? অ্যামোনিয়ামের যৌগমূলক, এটা হচ্ছে হাইড্রক্সিল মূলক অর্থাৎ হাইড্রক্সাইড। এই যে হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হওয়ার পরে সে আবার একটা যৌগ গঠন করতে আগ্রহী, আয়নিত অবস্থায় থাকে, তখন সেটাকে বলা হবে যৌগমূলক। এই বিষয়গুলো তো যৌগমূলকের যোজনীগুলো মুখস্থ করবে, কেননা আমরা যখন রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করব তখন যৌগমূলকের কার কত হচ্ছে যোজনী, সেটা লেনদেনের মাধ্যমে আসলে যৌগ গ্রহণ করা হবে, এই জন্য এটা মুখস্থ করা খুবই জরুরি। এরপরে আসে আমরা রাসায়নিক সমীকরণ আর সমতাকরণ, দুটো আমি একত্রে বোঝাচ্ছি, তোমাদের বইতে ভিন্ন ভিন্ন দেওয়া আছে। আসলে রাসায়নিক সমীকরণ হচ্ছে এই যে যেটা একটু আগে বললাম, এ একটা এখানে মৌল, একটা মৌল দেখা গেছে সেটা যুক্ত হয়ে একটি নতুন একটি যৌগ গঠন করেছে, সেটাকে আমরা বলবো রাসায়নিক সমীকরণ। কিছুক্ষণ আগে আমি সোডিয়াম ক্লোরিনের বিক্রিয়া দেখে যে সোডিয়াম প্লাস ক্লোরিন সমান সোডিয়াম ক্লোরাইড। তারপরে দেখা গেছে আরও একটা যদি বিক্রিয়া দিই, ক্যালসিয়াম প্লাস সালফেট যদি দিই, ক্যালসিয়াম সালফেট, এই যে সবগুলো দেখা যাচ্ছে এগুলো কি রাসায়নিক সমীকরণ, এগুলো এক একটি। তো রাসায়নিক সমীকরণের আবার অনেক সময় রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম আছে। রাসায়নিক লেখার নিয়মগুলো হচ্ছে কি, প্রথমে যেগুলো থাকে এগুলো সাহায্যে যুক্ত হয়েছে, এগুলোকে বলা হয় এগুলো বলা হয় বিক্রিয়ক। কি বলা হয়? বিক্রিয়ক। একাধিক বিক্রিয়ক থাকে তার মধ্যে যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করানো হয়। যদি আমরা এখানে এই তীর চিহ্ন সাইন দিই তাহলে এটা সমতাকরণের প্রয়োজন হয় না। তীর চিহ্ন ছাড়া যদি আমরা সমান চিহ্ন দিই তাহলে এখানে সমতাকরণ করতে হবে। সমতাকরণ মানে পরের চ্যাপ্টারে আমরা আসতেছি, বুঝাই দিব সমতাকরণ কিভাবে হচ্ছে। তো যাই হোক, একটা রাসায়নিক সমীকরণের কিছু নিয়ম আছে। এখানে যদি বিক্রিয়ক যদি তোমার হচ্ছে একাধিক থাকে তাহলে তার মধ্যে যোগ চিহ্ন দিতে হবে। যদি এই বিক্রিয়ায় যদি তাপ লাগে তাহলে এখানে তাপের চিহ্ন দিতে হবে। আর এগুলো যেগুলো পাশে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে উৎপাদ। এটাকে বলবো উৎপাদ, এগুলোকে বলবো বিক্রিয়ক, এটাকে বলবো উৎপাদ। এটাকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, মাঝখানে একাধিক থাকলে যোগ চিহ্ন দিতে হবে। যদি ওই বিক্রিয়ায় তাপ লাগে তাহলে তাপ চিহ্ন দিতে হবে। যদি এখন এই পদার্থ যদি এটা হচ্ছে ধাতু হয় তাহলে সলিড, যদি যদি গ্যাসই হয় তাহলে জি, তারপরে জলীয় দ্রবণ, এগুলোর বিভিন্নটার যেটা যেরকম সেটা সেরকম নাম দিয়ে প্রকাশ করতে হয়। তোমাদের বইতে রাসায়নিক সমীকরণের নিয়মগুলো আছে, তোমরা অবশ্যই সেখানে পড়ে নেবে। যদি আমরা তীর চিহ্ন বদলে সমান চিহ্ন দিই তাহলে সমতাকরণ দিতে হয়। তো এবার আসি আমরা সমতাকরণ কি, যে সকল মৌলের সাহায্যে যৌগগুলো উৎপন্ন করবে, তো এই পাশে উৎপাদের সংখ্যা এবং হচ্ছে বিক্রিয়কের সংখ্যা সমান থাকতে হবে। যেমন এই পাশে দুইটা হাইড্রোজেন, এখানে দেখো দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন মিলে পানি উৎপন্ন করছে, তীর চিহ্ন দিছি, এই বিক্রিয়াটাও সঠিক, বাট এখানে সমতাকরণ সঠিক নেই। তো এটাকে যদি আমরা সমতাকরণ করতে যাই তাহলে হাইড্রোজেন প্লাস অক্সিজেন, দেখো দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন আছে, যদি আমরা এই সামনে একটা 2 না এখানে যদি 2 দিই তাহলে 2 2 4, কি হয়ে গেল? তাহলে 2:2 না, এটা সমতাকরণ। তাহলে 2:2 2 কয়টা হলো? 4টা হাইড্রোজেন, তাহলে এখানে 2 দিতে হবে, তাহলে সমকোণটা সঠিক থাকবে। যে 2 2 4টা হাইড্রোজেন, 2 2 4টা হাইড্রোজেন, অক্সিজেন দুইটা, যে দুইটা এখানে অক্সিজেন, এই যে দুইটা, এই যে অক্সিজেন, দুইটা অক্সিজেন, তাহলে এটা হচ্ছে সমতাকরণ। উভয় দিকে মৌলের সংখ্যাটা সমান করাটাই হচ্ছে সমতাকরণ। যদি সমান না থাকে সমান করে সমতাকরণ করা হয়। তারপরে আসি আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়ায়, দেখো সংযোজন বিক্রিয়া কেমন? এক বা একাধিক দেখো সংযুক্ত হয়ে একটা নতুন যৌগ গঠন করছে, সোডিয়াম ক্লোরাইড। তারপর এখানে ক্যালসিয়াম সালফেট, এটাও দেখাচ্ছে, এটাও সংযোজন বিক্রিয়া। তো এই ধরনের যদি আমাদের দুইটা মৌল, একটা যৌগমূলক একটা ধাতু অথবা অধাতু আবার যৌগমূলক যুক্ত হয়ে যদি সংযুক্ত হয়ে গঠিত হয় তাহলে সেটা আমরা বলবো সংযোজন বিক্রিয়া। আর দহন বিক্রিয়া যেগুলোতে অক্সিজেনে পোড়ানো হবে, দহন বিক্রিয়া অবশ্যই সেখানে অক্সিজেন মাস্ট বি থাকতে হবে, কারণ আমাদের পৃথিবীর প্রত্যেকটি বস্তু এখানে অক্সিজেনে পোড়ানো হয়। তাই অক্সিজেন যে সকল বিক্রিয়ার মধ্যে থাকবে সেগুলোকে আমরা সরাসরি দহন বিক্রিয়া বলবো। আসলে এই দহন বিক্রিয়া এটা সংযোজন বিক্রিয়াও মূলত, কিন্তু তারপরেও যেহেতু অক্সিজেন আছে, অক্সিজেন যে সকল বিক্রিয়া আমরা দেখতে পাবো সেগুলো হচ্ছে দহন বিক্রিয়া। এরপর আসে আমাদের প্রতিস্থাপন মানে কি, একটা যৌগমূলক থেকে আরেকটা ধাতু দ্বারা কিভাবে প্রতিস্থাপিত হবে। এই যে কপারকে এফিতে হয় ফেরিক, তো ফেরিক অথবা ফেরাস, তো সেটা আসলে নির্ভর করে নামটা, যখন 2 বা 3 এর যোজনী, তো এই ক্ষেত্রে এটার যোজনী হয়েছে 2, তাহলে এটা হচ্ছে ফেরাস মানে কম, আর 3 হলে তো ফেরিক, 2 3 এর যোজনী থাকে।
তো এখানে ফেরাসটা কপারকে এখানে প্রতিস্থাপিত করে এই যে এখানে বসছে, এইটা এখানে বসছে, বসে এটা হয়েছে, আর কপারটা আলাদা হয়ে মুক্ত হয়েছে। তাহলে এই ধরনের যে সকল বিক্রিয়া আমরা দেখতে পাবো, একটা ধাতু যে আরেকটা ধাতুকে প্রতিস্থাপন করে নতুন করা হবে, সেগুলো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর আমাদের আসে বিযোজন বিক্রিয়া। বিযোজন বিক্রিয়া মানে কি, একটা পুরোটাকে, যেমন আমরা যদি এরপর সোডিয়াম ক্লোরাইডকে ভাঙাই, এখানে আছে কি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডকে যদি ভাঙাই তাহলে কি উৎপন্ন হবে, সোডিয়াম আর ক্লোরাইড আলাদা আলাদা উৎপন্ন হবে এটার থেকে, উল্টা দিকে এটা যদি উল্টা করি, আবার এটা ভাঙলে এই দুটো উৎপন্ন হবে। পানিকে ভাঙলে আবার হাইড্রোজেন অক্সিজেন আসবে। তো সেগুলো হবে বিয়োজন বিক্রিয়া। এখানে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দিই তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে এই ধরনের বিক্রিয়াকে ভেঙে কি করা, আবার আলাদা আলাদা করা একটা পুরো যৌগকে ভেঙে, সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। তো এই ছিল আমাদের আজকের মতো আলোচনা। যদি তোমরা কোনো বিষয়ে কোনো জায়গায় যদি বুঝতে না পারো, বইতে দেখার পর পড়ার পরে বইতে আরও অন্যান্য অনেক বিক্রিয়া দেওয়া আছে, সেগুলো তোমরা পড়বে। যদি কোনোটা বুঝতে না পারো কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। ওকে, আজকের মতো এখানেই। থ্যাংক ইউ সবাইকে।